মাঝে বেঁচে থাকি, হাসি কাঁদি। দর্শক মণ্ডলী, এই মুহূর্তে রূপসা নদীর তীরে এই উন্মুক্ত স্থানে যারা বসে আছেন এবং এর বাইরে টিভি সেটের সামনে যে যেখানে যে অবস্থায় এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। দর্শক মণ্ডলী, আমাদের নিজস্ব শিল্প সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন তুলে ধরার জন্য আমরা এরই মধ্যে দেশের 6টি বিভাগের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে ইত্যাদি ধারণ করেছি। তারই ধারাবাহিকতায় আজ আমরা এসেছি বিশ্বখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট অর্থাৎ গরান বনভূমি সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে ওঠা সাগর দুহিতা শিল্পনগরী খুলনার রূপসী রূপসা নদীর তীরে। আর এই রূপসা নদীর তীরে খান জাহান আলী রূপসা সেতুকে ঘিরেই তৈরি হয়েছে আমাদের এবারের ইত্যাদির মঞ্চ। দেশের তৃতীয় বৃহত্তম এই সেতুটিকে বলা হয় সমগ্র দক্ষিণাঞ্চল থেকে খুলনা নগরীতে প্রবেশের দ্বার। অনুষ্ঠানের শুরুতেই খুলনা এবং বৃহত্তর খুলনা নিয়ে প্রয়োজনীয় কিছু তথ্য। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়ে উঠেছে ঐতিহ্যবাহী জনপদ খুলনা। অবিভক্ত বাংলার প্রথম মহকুমা হিসেবে প্রাচীনকাল থেকেই খুলনা একটি পরিচিত নাম। 1882 সালে খুলনা জেলার সৃষ্টি হয়। খুলনাকে বলা হয় দেশের তৃতীয় বৃহত্তম শিল্প নগরী। দেশের দ্বিতীয় বৃহত্তম সামুদ্রিক বন্দর মংলা বন্দর এই খুলনাতেই অবস্থিত। মাছ ও চিংড়ি এই এলাকার প্রধান অর্থনৈতিক সম্পদ। দেশে উৎপাদিত ও রপ্তানিকৃত চিংড়ির সিংহভাগই খুলনা অঞ্চলের অবদান, যা অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বছরভেদে মৎস্য ও মৎস্যপণ্য থেকে রপ্তানি আয়ের পরিমাণ গড়ে 3000 থেকে 4500 কোটি টাকা। খুলনা অঞ্চলে প্রায় 60টি চিংড়ি প্রক্রিয়াকরণ কারখানা রয়েছে। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট বা গরান বন সুন্দরবনের 2/3 রয়েছে এই খুলনা বিভাগে, অর্থাৎ খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাট জেলার অংশবিশেষ জুড়ে সুন্দরবন বিস্তৃত। 1999 সালে সুন্দরবনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা হয়েছে। সুন্দরবনের প্রধান বৃক্ষ সুন্দরী, গেওয়া, গড়ান ইত্যাদি। প্রাকৃতিক মধু আহরণের জন্যও একটি অন্যতম উৎস হচ্ছে এই সুন্দরবন। সুন্দরবনে নানা ধরনের প্রাণীর বাস, এর মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগারের সর্বাধিক আবাস এখানেই। এছাড়াও পানিতে আছে কুমির, হাঙ্গর সহ বিরল প্রজাতির কচ্ছপ। নানান পাখপাখালির কলতানে মুখর থাকে বিশ্বের বিস্ময় এই সুন্দরবন। অপূর্ব জীববৈচিত্র্যের সমন্বয়ে এই ভুবনমোহন সুন্দরবন খুলনার অহংকার। তাই এর প্রাকৃতিক পরিবেশ এবং ভারসাম্য রক্ষা করা আমাদের সবারই দায়িত্ব। খুলনা শহরের কোল ঘেঁষে গড়ে উঠেছে দেশের দ্বিতীয় বৃহত্তম জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান খুলনা শিপইয়ার্ড লিমিটেড। 1957 সালে এটি নির্মাণ করে পশ্চিম জার্মানি। শুরুর দিকে কিছুটা লোকসান হলেও বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তরের পর তাদের দক্ষ ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটি ধীরে ধীরে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়। দেশের মাটিতে প্রথম যুদ্ধ জাহাজ নির্মাণ শুরু করে এই প্রতিষ্ঠান এবং ইতিমধ্যে 2টি জাহাজ নৌবাহিনীর নিকট হস্তান্তর করা হয়েছে। খুলনার রূপসা উপজেলার পিঠাবক গ্রামে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষদের বাড়ি এবং বিশ্বকবির শ্বশুর বাড়িও হচ্ছে এই খুলনা জেলারই দক্ষিণ দিহি গ্রামে। এছাড়াও বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায় সহ অনেক বিখ্যাত ব্যক্তিবর্গের জন্মস্থান এই খুলনা। শুধু তাই নয়, ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সাহিত্য, ব্যবসা, বাণিজ্য, খেলাধুলা সহ সব ক্ষেত্রেই রয়েছে সাগর দুহিতা এই খুলনার অসামান্য অবদান। পোস্টার, ফেস্টুন, ব্যানার এসব জানার এবং চেনার সঙ্গে কেনার কোনো সম্পর্ক ছিল না। রাজনৈতিক মিটিংয়ে, মিছিল, সমাবেশে, নানা দেশে নানা বেশে এসব দেখা যেত। এখন রাজনৈতিক অঙ্গন ছেড়ে বাজার প্রাঙ্গণেও এসব শোভা পাচ্ছে। শুধু বাজার নয়, রাস্তার পাশে এখানে ওখানে মৌসুমি দোকানে ব্যানার ঝুলছে, যা দেখে মানুষ ভুলছে, অথচ জানে না কি কিনে ঘরে তুলছে। এসব ব্যবসার পাশাপাশি ব্যানার লেখার ব্যবসাও চলছে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি না আগে ফলমূলের ব্যবসা করতেন, তো হঠাৎ এই ব্যানার সাইনবোর্ডের ব্যবসা শুরু করলেন কবে থেকে? আর কইও না,
গত বছর আমের সিজনে আম বেচতে যায় দেখি ফলের থেকে ব্যানারের ব্যবসা ভালো। আমের সিজনে আমার দিয়ে কেউ আম কিনে না। আচ্ছা যেসব জায়গায় বড় বড় অক্ষরে বিষমুক্ত আম ব্যানার টাঙায় রাখছে সেই সব দোকানে প্রচন্ড ভিড়, সেখান থেকে মাইসে কিনে। আমিও বুদ্ধি কইরা বিষমুক্ত আমের ব্যানার লেখাইতে গেছিলাম, যায়া দেখি দুনিয়ার ভিড়, সবাই ভেজাল মুক্ত আম, বিষমুক্ত আম এগুলির ব্যানার লেখাইতেছে। তখন চিন্তা করলাম এই ভেজাল মুক্ত ব্যানার লেখার ব্যবসাটাই ভালো। কিন্তু ভাইজান এখন তো আমের সিজন না। আমে না থাক, বেজালের সিজন তো সবসময় থাকে। এই যে দেখো না, ভেজাল মুক্ত বাজার, ফরমালিন মুক্ত মাছ, বিষ মুক্ত সবজি এগুলি রেখে রাখছি। এইসব লেখা ব্যানারের ব্যবসাটা না খুব ভালো চলতেছে। যে হারে বেজাল বাড়তেছে তাতে এই সমস্ত লেখা ব্যানারের ভবিষ্যৎ উজ্জ্বল। আসলে ছোট ভাই, মানুষের বিশ্বাসটা অন ব্যানারের উপরে ভর করছে। কিন্তু ভাইজান আপনাকে এই ব্যানারও তো বেজাল। 100% বেজাল। চুপ কর, আমি টাকা পাই লেখে দেই। কেউ যদি এখন ভেজাল মুক্ত ব্যানারটা নেয়া ভেজাল জিনিস বেশি, আমি কি করুম? আপনি আর কি করবেন? তো বুঝলাম, এখন থেকে এই ব্যানার পরীক্ষা করার দরকার আছে এইটি বিষমুক্ত কিনা। ফরমালিন মুক্ত, কার্বাইড মুক্ত, বিষ মুক্ত, ভেজাল মুক্ত, এমনি আরও অনেক সমস্যা থেকেই মুক্ত হতে চাই আমরা। এর মধ্যে অন্যতম প্রধান একটি সমস্যা হলো যানজট। যান বাঁচিয়ে যানজট পেরিয়ে যান মাল নিয়ে সময় মেপে বাস রিকশায় চেপে গন্তব্যে পৌঁছানোর বিড়ম্বনার নানা রকম মন্তব্য মানুষের মুখে লেগে আছে। এই বিড়ম্বনা নামী বা অনামী স্কুলগামী শিশুদের জন্য আরও বেশি। সকাল 8টায় স্কুল হলে একটু দূরের শিশুকে যানজটের চিন্তাটা মাথায় রেখে রওনা দিতে হয় সকাল 6টায়। তাহলে সে স্কুলে যাবার জন্য কখন তৈরি হবে? কটায় ঘুম থেকে উঠতে হবে তাকে? আর যে পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো নয়, সময়ের সাথে পাল্লা দিতে গিয়ে তারা কি করবেন? পর্দায় দেখুন তারই এক নিরুপায় চিত্র। ফেলে দেয়া একটি আমের ঝুড়ি এখন আম নয়, স্কুলগামী নিষ্পাপ দুটি শিশুর বাহন। হেঁটে চলার অনুপযুক্ত ভাঙাচোরা কর্দমাক্ত রাস্তায় যানবাহনের বিপজ্জনক ভিড়ে ধোঁয়া ও শব্দের বিভীষিকা। শঙ্কিত মুখে বসে আছে দুটি অবুঝ শিশু তাদের মামার সাইকেলের পেছনে। এবং এভাবেই একসময় তারা স্কুলে পৌঁছায়। মামা তাদের ঝুড়ি থেকে নামায়। দুলাভাই দেশের বাইরে থাকাতে মনে করেন মামা হিসাবে আর এই দুই বাচ্চার দায়িত্ব থাকে আমার উপরে। এই দুই বাচ্চা স্কুলে নেওয়া আনার জন্য দেখা যায় রিক্সা পাইতে অনেক দেরি হয়, স্কুলের টাইম শেষ হয়ে যায়, স্কুলের সময় মতো পৌঁছাইতে পারি না। রিক্সা পেলেও দেখা যায় যানজটের কারণে অনেক পাশে পড়ে যায়। এটা গেলে অনেক শর্ট টাইমের ভিতরে যাওয়া যায়, চিবিচাবিতে মনে করেন যাওয়া জায়গা, যানজটটাই বড় সমস্যা। এই যানজট সমস্যার সমাধানের জন্য সাইকেলটির সঙ্গে দুটি বাঁশ বেঁধে তার উপর কাঠ দিয়ে বসানো হয়েছে এই আমের ঝুড়ি। আর মামার সাইকেলের এই ঝুড়িতে বসেই শিশু দুটি প্রতিদিন স্কুলে যাতায়াত করে। এই বিপজ্জনক যাতায়াতে যে কোনো বিপদ ঘটে যাবার শঙ্কা থেকেই যায়। আর দুর্ভাগ্যক্রমে তেমন কিছু যদি ঘটেই যায়, তবে তার দায়ভার কার? দায়িত্ব বা দায় যার উপরে বর্তায় তা পালনের উপায় কেউ খুঁজে পায়, কেউ পায় না। তাতে কিছু এসে যায় না, কারণ প্রচারে প্রসারের অসার কথায় যথায় তথায় উপায় যে পায় না, সে আয়না করে তোলে নানা ভুল তথ্যের। অথচ ভুল তথ্য হাজারবার বললেও সত্য হয় না। এই দৃশ্যটি দেখলেই তা বোঝা যাবে। বুয়া শোনো, বাজারে যাও, বাজারে গিয়ে 1 কেজি মূলা আর 1 কেজি নুন নিয়ে এসো। আবা এক কাম করেন, এই কথাগুলি আপনি আমার টেলিফোনে কন, তাহলে আর ভুল হইব না। নইলে মূলার জায়গায় তুলা আর নুনের জায়গায় সুন আনতে পারি। এরপর থেকে আপনি আমার যে কোনো কথা টেলিফোনে কইবেন, তাহলে আমি ক্লিয়ার শুনতে পারবো। ফোনে ক্লিয়ার শুনবে? এই কথা তোমাকে কে বললো? টেলিভিশনে বিজ্ঞাপনে দেখছি সামনাসামনি কথা কইলে সবাই উল্টাপাল্টা শুনে। মুড়ি আনতে গেলে পুরি লয়ে আসে, আলু আনতে গেলে খালুরে ডাকে আনে। এরপর দেখছি এইরকম ভুল শোনানোর লেগা কত মানুষ দৌড়াদৌড়ি করতেছে। সে তো আমিও দেখেছি। টিভিতে যা দেখো তার সবটুকু সত্যি নয়। সামনাসামনি শুনলে ভুল শোনার সম্ভাবনা কম, বরং টেলিফোনে নানান রকম সমস্যা আছে। টেলিফোনে অতিমাত্রায় কথা বললে কানেরও তো ক্ষতি হতে পারে। তাইলে টেলিভিশনে দেখি সামনাসামনি কথা কইলে ভুল শুনে, আর টেলিফোনে কইলে ক্লিয়ার শুনবো। এইটা কেমন কথা? সেটা ওরাই ভালো জানে। আর সামনাসামনি কথা বলতে পারলে টেলিফোনেরই তো দরকার হয় না। ভুল শোনার চেয়ে ভুল তথ্য শোনানোর বিপদ আরও বেশি।
তবে বলতে পারেন দ্বিপদ মানুষের বিপদ পদে পদে। কিন্তু চতুষ্পদ গরু ছাগলের কোরবানির হাটে, শহরের কোনো মাঠে বা রাস্তাঘাটে ছাগল বা গরু বেচে কেউ যদি হঠাৎ ওঠে নেচে, তবে তাকে যেচে কেউ ফেলতেই পারেন নানান প্রশ্নের প্যাচে। এই যে ভাই, হ্যাঁ মানে কি হইতেছে? শুনে হইতেছে নাচ। নাচ? গরুর হাটে নাচ? কোন গরু নাচতেছে? না ভাই, গরু না, মানুষই নাচতেছে। গরুর হাটে নাচতেছে কেন? গরুর ব্যাপারী হ্যাঁ সব গরু বেচা খুশিতে নাচতেছে। গরু বেচছে, খুশি হয়েছে, মানলাম। তো এখানে নাচ আর কি হইলো? যে নাচতেছে হ্যাঁ গিয়া জিগান। এই যে ভাই, এই যে এবার একটু থামেন না ভাই। এই যে ভাই থামেন। শরীরের মধ্যে যে নাচ উঠছে এমনি থামবো না, ওরে ধইরে থামাই কইলো। এই লো সরি। ভাই এবার কোন ভাই আপনি গরু বিক্রি করছেন, খুব ভালো কথা। কিন্তু এই গরুর হাটে নাচ আর কি হইলো? কেন টেলিভিশনের বিজ্ঞাপনে দেখেন নাই কোনো কিছু বেচার লগে লগে নাচ শুরু করে দেয়? আমিও তো ওইখান থেকে শিখছি। এই মাত্র আমার 4টা গরু বিক্রি হয়ে গেছে, এই খুশিতে তো আমি নাচতাছি। শোনেন, কোনো কিছু বিক্রি হইলে সবাই খুশি হয় না, নাচেও না। কেউ মাইয়ার বিয়া দেওয়ার জন্য, কেউ দেনা শোধ করার জন্য, এরকম নানান রকমের বিপদে পড়ে অনেক কিছু বিক্রি করে। তখন খুশি তো দূরের কথা, কষ্টে চোখের পানি আসে। সুতরাং সব বিক্রি আনন্দের না। আর আপনি যেভাবে নাচতেছিলেন ওইটা নাচ না। ভাগ্য ভালো আপনি সব গরু বেচা হয়েছে, নইলে আপনার গরুর সিংহের গুতায় নাচ কি এটা দেখাই দিত যত সব। ভদ্রলোকের কথায় বোঝা গেল দ্রব্য কেনাবেচার সঙ্গে উদ্ভট নৃত্যের কোনো সম্পর্ক নেই। কারণ অনেক সময় মানুষকে ধার করেও অনেক কিছু কিনতে হয় দায়ে পড়ে, আবার অনেক সময় দায়ে পড়েই অনেক শখের জিনিস বিক্রি করতে হয়। এসব কেনাবেচায় নৃত্য নয়, বরং বেদনাবোধও থাকতে পারে। বিজ্ঞাপনের উদ্দেশ্যই হলো দর্শকের দৃষ্টি আকর্ষণ করা। সেটা শিল্পিতভাবেও করা যায়, বিকৃতভাবেও করা যায়। বিষয়টি নির্ভর করে রুচির উপর। যাই হোক, এই উদ্ভট নাচ ছেড়ে আমরা এবার শুরু করছি আমন্ত্রিত দর্শকদের জন্য পর্ব। আপনারা এই রূপসার তীরে যে হাজার হাজার দর্শক বসে আছেন, তাদের মাঝখান থেকে আমরা 4 জন দর্শক নির্বাচন করব। যেহেতু আমরা আজকে খুলনা এসেছি, তাই এই বৃহত্তর খুলনা নিয়ে আমরা কিছু প্রশ্ন করব। যারা সঠিক উত্তর দিতে পারবেন তারাই নির্বাচিত হবেন আমাদের পরবর্তী পর্বের জন্য। সঠিক উত্তরদাতাদের বাছাই করার জন্য এখানটায় রয়েছে রানা আর এখানে রয়েছে মামুন। তারা যারা সঠিক উত্তর দেবেন তাদের বাছাই করবেন। আমি শুরু করছি। প্রথম প্রশ্ন হচ্ছে, বৃহত্তর খুলনার বাগেরহাটে অবস্থিত মুসলিম স্থাপত্যের অন্যতম নিদর্শন এবং বাংলাদেশের মসজিদগুলোর মধ্যে অত্যন্ত প্রাচীন এবং বৃহত্তম মসজিদ 60 গম্বুজ মসজিদ। আপনাদের বলতে হবে এই 60 গম্বুজ মসজিদের গম্বুজের সংখ্যা কয়টি? হ্যাঁ, অনেকেই হাত তুলেছেন, আমি দেখতে পাচ্ছি। এখানে একজন মহিলা প্রথম হাত তুলেছেন। হ্যাঁ বলুন আপনি। 81টি। 81টি, এবং তার মধ্যে ছাদে হচ্ছে 77টি এবং 4টি রয়েছে 4 কোণায়। হ্যাঁ। উত্তর সঠিক হয়েছে, তার জন্য করতালি। আপনার নাম? জ্যোতি। কি করেন আপনি? আমি বিএল কলেজে বিএ পড়ছি। অনেক ধন্যবাদ আপনাকে। এবারে দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় একটি গান আমাদের উজ্জীবিত করেছিল, উদ্দীপ্ত করেছিল, আর সেই গানটি হচ্ছে জনতার সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবেই। বলতে হবে এই গানটি কে লিখেছিলেন এবং তিনি কবে কোথায় জন্মগ্রহণ করেছিলেন? ওখানে একজন। হ্যাঁ বলুন আপনি। সেকেন্দার আবু জাফর। হ্যাঁ। 1919 সালে 19শে মার্চ সাতক্ষীরা জেলার তেতুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। উত্তর সঠিক হয়েছে, তার জন্য করতালি। আপনার নাম? মোহাম্মদ রাকিবুল হাসান, বিএল কলেজের স্টুডেন্ট, অনার্স 3rd ইয়ারে রাষ্ট্রবিজ্ঞান। অনেক ধন্যবাদ আপনাকে। এই গানটির সুরকার ছিলেন শেখ লুৎফুর রহমান। আমরা একজন মহিলা এবং একজন পুরুষ পেয়ে গেলাম। এবারে আমি যাব তৃতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্নটি হচ্ছে, ইন্টারন্যাশনাল টাইগার ডে অর্থাৎ আন্তর্জাতিক বাঘ দিবস পালিত হয় কবে? এখানে একজন। কবে? 29শে জুলাই। 29শে জুলাই। উত্তর সঠিক হয়েছে, তার জন্য করতালি। হ্যাঁ, আপনার নাম? আলিপুরজামান, মজিদ মেমোরিয়াল সিটি কলেজ, খুলনা। অনেক ধন্যবাদ। এবারে চতুর্থ প্রশ্ন, আমাদের আরেকজন দরকার। অবিভক্ত বাংলার প্রথম মহকুমা হচ্ছে এই খুলনা। বলতে হবে কত সালে এই খুলনা মহকুমার স্বীকৃতি পায়? এখানে একজন। হ্যাঁ। 1842 সালে। উত্তর সঠিক হয়েছে, তার জন্য করতালি। আপনার নাম?
মোহাম্মদ শরীফুল আলম। কি করেন আপনি? ব্যবসা করি, ওষুধের ব্যবসা। অনেক ধন্যবাদ। আমরা 4 জন দর্শক পেয়ে গেছি। চলে আসুন, আপনারা মঞ্চে চলে আসুন, তাদের জন্য করতালি। আমরা আমাদের নির্বাচিত 4 জন দর্শক মঞ্চে পেয়ে গেছি। এবার আপনাদের নিয়ে আমরা শুরু করব দ্বিতীয় পর্ব, রয়্যাল বেঙ্গল টাইগার। এর নাম আপনারা শুনেছেন এবং অনেকেই হয়তো দেখেছেন। রয়্যাল বেঙ্গল টাইগার, যার বাংলা অর্থ করলে দাঁড়ায় বাংলার রাজকীয় বাঘ। এই বাংলার রাজকীয় বাঘ কিংবা বাঘের রাজার বাস কিন্তু বিশ্বের বিস্ময় এই সুন্দরবনে। সুন্দরবন যেমন আমাদের জাতীয় সম্পদ, এই বাঘ আমাদের তেমনি জাতীয় পশু। বাঘ নিয়েই হচ্ছে এবারের পর্ব। আমাদের দেশের অনেক গানেই এই বাঘ শব্দটির উপস্থিতি রয়েছে। আপনাদের গাইতে হবে সেই সব গানের সেই সব পংক্তি যেখানে বাঘ শব্দটি রয়েছে। যিনি ভালোভাবে গাইতে পারবেন তিনি হবেন বিজয়ী, তার জন্য থাকবে কম্পিউটার এবং বাকিদের জন্যও কিছু পুরস্কার রয়েছে। তাহলে আমরা শুরু করি। শুরুতেই আপনি আছেন, শুরু করুন আপনি বাঘ নিয়ে যে কোনো গান। ওই আমি বাঘ শিকার যামু, বন্দুক লইয়া রেডি হইলাম আমি আর মামু। আমি বাঘ শিকার যামু, বন্দুক লইয়া রেডি হইলাম আমি আর মামু। মামু আমার বেজায় পাতু কেল করে গাই খামু খাম। আমি কি করবো, বন্দুক লইয়া রেডি হইলাম আমি আর মামু। গানটি চমৎকার, তবে এখন কিন্তু আর বাঘ শিকারে যাওয়া যাবে না। একসময় এই বাঘ শিকার করাটা বীরত্ব এবং সাহসিকতার পরিচয় বহন করতো, কিন্তু এখন আমাদের দেশে বাঘের সংখ্যা কমে এসছে, তো বাঘ শিকারে যাওয়া যাবে না, এটা আইনত নিষিদ্ধ। কিন্তু আপনি চমৎকার গেয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। এবারে আপনি। সময় এখন বর্ষাকাল, হরিণ খামচায় বাঘের গাল, এমনি হইল দেশের হাল, হায় রে হায়, এই সময় এখন বর্ষাকাল। অনেক ধন্যবাদ আপনাকে। প্রয়াত আজম খানের এই গানটি আমরা ইত্যাদিতে প্রচার করেছিলাম। এই গানটির সঙ্গে তিনি কিন্তু প্রথম দলীয়ভাবে নৃত্য পরিবেশন করেছিলেন। চলুন আমরা এই গানটির শুরুর অংশটুকু একটু দেখি। সময় এখন বর্ষাকাল, সময় এখন বর্ষাকাল, হরিণ খামচায় বাঘের গাল, হরিণ খামচায় বাঘের গাল, কি হইল দুনিয়ার হাল, কি হইল দুনিয়ার হাল, ব্যাঙে দৌড়ায় সাপের পাল, হায় রে হায় কি কপাল, উপরে কুটা নিচে চাল, সময় এখন বর্ষাকাল, হরিণ খামচায় বাঘের গাল। তবে এই গানটিতে হরিণ বাঘের গাল খামচালেও আরেকটি গান রয়েছে, অর্থাৎ থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, বাঘে হরিণে খানা এক ঘাটে খাবে না। অনেক ধন্যবাদ। এবারে আপনি বাঘ নিয়ে গান। খেও না খেও না গো ধন্যবাদ আপনাকে। আপনি শুরুটা করেছিলেন ঠিকভাবে, তবে শেষটা আর ঠিক থাকলো না। এটি অত্যন্ত জনপ্রিয় লোককাহিনী রূপবান ছবির একটি গান। আমরা এবার আসল গানটি একটু শুনি। যাকে একটু বেসুরো হলেও আপনি চেষ্টা করেছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সবশেষে আপনি। আমি গান গাইতে পারি না, আমি কখনো গান গাইনি। অনেক ভালো। তিনি অত্যন্ত সত্যবাদী এবং অকপটে বলে দিয়েছেন তিনি গান গান না এবং তিনি পারেন না। আপনাকে অনেক ধন্যবাদ। যদিও বাঘ নিয়ে আমাদের আরও অনেক গান রয়েছে, যেমন ধরুন একটি গান অত্যন্ত জনপ্রিয়, ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়। খুঁজলে এমনি অনেক গানই হয়তো পাওয়া যাবে। এবারে ফলাফলের পালা। আপনাদের উচ্ছ্বাস দেখে মনে হচ্ছে ইনিই সবচেয়ে ভালো করেছেন, তাই সেরা হিসেবে আজকের কম্পিউটার বিজয়ী হচ্ছেন আপনি। তার জন্য করবারই। এবং আপনাদেরও কারোই নিরাশ হবার কিছু নেই, আপনাদের সবার জন্যই রয়েছে কেয়ার কসমেটিক্স লিমিটেডের পক্ষ থেকে আমাদের কাছে মহামূল্যবান পুরস্কার বই, রয়েছে কেয়ার গিফট সামগ্রী এবং রয়েছে পরিবেশ বন্ধু গাছ। এই পর্বে অংশগ্রহণ করার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরও অনেক ধন্যবাদ। ঈদের
সঙ্গে একটি চেনা শব্দ হলো কেনা। সেই কেনার তালিকা বালক থেকে বয়স্ক এবং বয়স্কা থেকে বালিকা, পিতা মাতা, ছেলে মেয়ে, শ্যালক কিংবা শালিকা, স্বামী কিংবা স্ত্রী যিনি সংসারের চালিকা, সব ক্ষেত্রেই প্রসারিত। তবে শাড়ি জুতো জামা নয়, আলাপ হচ্ছে কোরবানির পশুর, আর আলাপ করছেন জামাতা এবং শ্বশুর। একটা জিনিস খেয়াল করলাম আব্বা, বর্তমানে একটু চালাক চতুর না হলে টিকা থাকা খুবই কঠিন। কিরকম? এই কোরবানি ঈদে একই টাকায় আপনিও গরু কিনলেন, আমিও কিনলাম, অথচ আপনারটা কত ছোট আর আমারটা কত বড়। দেখতে বড় হইলে এই জিনিস ভালো হয়, না হওয়ার কি আছে? এইটাই যদি বুঝতা তাহলে এই কাম করতা না। আর বলবেন না আব্বা, আপনার জামাই খালি সস্তা খোঁজে। ঈদে জামা কাপড় কিনবো তাও সস্তা দোকানে নিয়ে যায়, অল্প দামে বেশি পাওয়ার আশায়। গরুও কিনছে সেই রকম, মনে করছে সাইজে বড় হলে গোশত বেশি হইব। শোনো, সাইজ বড় দেখে তুমি কিনলা বিদেশি গরু, আর একই টাকায় আমি কিনলাম দেশি গরু। কৃষকের ঘরে পাইলা পয়সা বড় করা, এটার আনন্দই আলাদা। ফার্মের মুরগি আর দেশি মুরগি কি এক? সেটা তারে কে বুঝাইবো? আপনার জামাই সাইজ বড় দেখা বিদেশি গরুটা কিনে আনলো। আরে বাবারে, তোমার লিগেই তো বিদেশি গরু কিনলাম। গত রোজার ঈদে তুমি তো সব বিদেশি কাপড় কিনলা, দেশি কাপড় ছুঁয়াও দেখলা না। বিদেশি সিরিজ দেখা দেখা বিদেশি থ্রি পিস, বিদেশি শাড়ি, বিদেশি সালোয়ার কামিজ, কত কিছু কিনলা। এমনকি আমারও একটা পাঞ্জাবি কিনা দিলা, সেইটাও বিদেশি। এর লিগে এবার বিদেশি গরু কিনছি, যাতে তোমার কোনো কথা শুনতে না হয়। এইটা ঠিক না, আমাদের দেশে অনেক ভালো জিনিস পাওয়া যায়। আমাদের দেশে তৈরি কাপড়ই তো বিদেশে অনেক বড় বড় দোকানে পাওয়া যায়। মনে রাখবা, কিছু কিছু ক্ষেত্রে জিনিস যেটা দেশি, দাম তার একটু বেশি। শ্বশুর এবং জামাতা বসে বসে কথা বললেও এটা বৈঠক নয়। যদি এটা হতো বৈঠক, তবে কারো কথা হতো তেতো, কারো হতো টক। কথায় থাকতো ঝাঁঝ এবং ধক, থাকতেন আয়োজক এবং আমন্ত্রিত আলোচক। বিষয় হতো বিস্তৃত, ব্যাপক, অথবা শুধুই নিষ্ফল বক বক। তেমনি এক ছক্কাটা বৈঠক দেখতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের ধন্যবাদ। আজকে আমাদের এই চতুষ্কোণ টেবিল বৈঠকের প্রধান আলোচ্য বিষয় হলো তাৎপর্যবৃত্তি, মানবিক মূল্যবোধ এবং আমাদের করণীয়। এ ব্যাপারে শুরুতেই আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট বিশেষ ব্যক্তি কেতাবউদ্দিনকে। আলোচনার শুরুতে আয়োজকদের নিকট আমার একটা প্রশ্ন। সারা জীবন শুনলাম গোল টেবিল বৈঠক, আর আপনারা লিখেছেন চতুষ্কোণ টেবিল বৈঠক। এটা মানে তো বুঝলাম না। আপনি টেবিলটা দেখেন, এটা চারকোনা অর্থাৎ চতুষ্কোণ, তাই যা বাস্তব তাই আমরা লিখেছি। আপনি বলুন, এই জীবনে যতগুলো গোল টেবিল বৈঠকে আপনি অংশগ্রহণ করেছেন, তার মধ্যে কয়টা টেবিল গোল ছিল? কিন্তু এই ব্যাপারে আমারও একটা প্রশ্ন আছে। তাৎপর্যবৃত্তি মানে চৌর্যবৃত্তি অর্থাৎ চুরি, কিন্তু এই চুরি বোঝাতে এত কঠিন শব্দ বাছাই করলেন কেন? মানুষে তো বুঝবেই না। বরং লেখা উচিত ছিল চোর, চুরি এবং চোর ধরার উপায়। কিন্তু এত বিশিষ্ট জন ডেকে প্রেসের সামনে চুরির উপর আলোচনা করাটা তো ঠিক না। আজকাল ওপেন চুরি সামারি করেও কেউ লজ্জা পাচ্ছে না, আর আপনি চুরি বলতে লজ্জা পাচ্ছেন? শোনেন, এখন টেলিভিশনের কারণে এইসব সর্বগ্রাসী চোরদেরকে সবাই চেনে। টেলিভিশনের টকশোগুলোতে দেখি একজন আরেকজনকে ওপেন চোর ডাকাত বলে গালি দিচ্ছে, আর আপনি আমাদের এই সামান্য কটা লোকের সামনে চুরি শব্দটা বলতে লজ্জা পাচ্ছেন। দেখেন, এই চোরদের নিয়ে এইসব মূল্যবোধ জাতীয় শব্দ বাদ দেন। চোরদের আবার মূল্যবোধ কি? ও বুঝে মূল্য, কোন কামে কত টাকা কামাইলো। সেটা ঠিক, তবে আমাদের সব ধরনের চোরদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। অনেকক্ষণ তো শুনলাম, এবার আমি একটু বলি ভাই। অপরাধ তো মেলা পদের, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী। আমরা কজনের ব্যাপারে সতর্ক হব? এরপর আবার নতুন সংযোজন, ইয়াবা সন্ত্রাসী, যাদের কাছে বাবা মা ভাই বোন কেউই নিরাপদ না। আমাদের অপরাধ বিশেষজ্ঞ ইদ্রিস ভাই কিছু বলেন, আমরা কি করব? ইয়াবাসী সন্তানদের ব্যাপারে তাদের বাবা মাদের অবশ্যই কড়া নজর রাখতে হবে। সন্তানরা কোথায় যায়, কি করে, খেয়াল রাখতে হবে। আর সন্ত্রাসী? সন্ত্রাসীদের তো এলাকায় সবাই চেনে, তাদেরকে ধরতে চান? তাদের ধরা কোনো ব্যাপারই না। তবে হ্যাঁ, এসব ব্যাপারে সবার প্রতি সমান আচরণ করতে হবে। তবে একটা কথা, কাউকে ধরবো কাউকে ধরবো না, তা হবে না, তা হবে না। কিন্তু আমি চিন্তা করছি অন্য সন্ত্রাসের কথা, ঘুষ সন্ত্রাস। এই ঘুষ সন্ত্রাসের হাত থেকে বাঁচা যাবে কেমনে? এদের ব্যাপারে আমার কাছে কোনো সমাধান নেই। এরা সব হলো ভদ্রবেশী ডাকাত। ভদ্রবেশে এরা দিনে দুপুরে ডাকাতি করে। সন্ত্রাসীদের সাথে এদের পার্থক্য হলো, সন্ত্রাসীরা সন্ত্রাস করে পিস্তল ঠাকাইয়া, আর এরা সন্ত্রাস করে ফাইল ঠাকাইয়া। এবারে গান, আর এই গানটিতে অংশ নেবেন ৮০ দশকের শেষের দিকে গড়ে ওঠা তিনটি জনপ্রিয় ব্যান্ডের তিনজন কণ্ঠশিল্পী। অবস্কিউরের টিপু, ডিফারেন্ট টাচের মেজবা এবং অরবিটের পলাশ, যারা এই খুলনারই সন্তান। আর এই গানটিতে তিনটি ব্যান্ড দলের তিনটি জনপ্রিয় গানের অংশবিশেষের সঙ্গে রয়েছে খুলনা নিয়ে রচিত একটি মৌলিক গান। আর গানটি লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন আলী আকবর রূপু।
শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী জড়াই। আজ কেন উদাসী হয়ে দূর জানা চাই হারাতে, শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ঝরাই। ওই লাল শাড়ি রে নিশিরাতে যাই ফুল বনে, লাল শাড়ি রে চুল ভিজায় সুগন্ধিতে, লাল শাড়ি রে যাই চুপি মিলন সারে, লাল শাড়ি রে ওই লাল শাড়ি রে নিশিরাতে যাই ফুল বনে, লাল শাড়ি রে। ভৈরব রূপসার মিলনে, শিবসা ও পশুরের চলনে, সাগর দুহিতাই খুলনা হাসে, দক্ষিণ বাংলার দক্ষিণা বাতাসে, দক্ষিণ বাংলার দক্ষিণা বাতাসে। ভৈরব রূপসার মিলনে, শিবসা ও পশুরের চলনে, সাগর দুহিতাই খুলনা হাসে, দক্ষিণ বাংলার দক্ষিণা বাতাসে, দক্ষিণ বাংলার দক্ষিণা বাতাসে। বিশ্বের বিস্ময় সুন্দরবন, বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ আর বিচিত্র কত প্রাণ করে বিচরণ, সুন্দরী গরানের অভয় আবাসে, দক্ষিণ বাংলার দক্ষিণা বাতাসে, দক্ষিণ বাংলার দক্ষিণা বাতাসে, দক্ষিণ বাংলার দক্ষিণা বাতাসে, দক্ষিণ বাংলার দক্ষিণা বাতাসে। শিল্পের সম্ভার দৌলতপুর, চালনায় মংলায় বন্দর আঙিনায়, দুরন্ত বহমান জীবনের সুর, সেই সুরে জাগে গান প্রাণের সুবাসে, দক্ষিণ বাংলার দক্ষিণা বাতাসে, দক্ষিণ বাংলার দক্ষিণা বাতাসে। ভৈরব রূপসার মিলনে, শিবসা ও পশুরের চলনে, সাগর দুহিতাই খুলনা হাসে, দক্ষিণ বাংলার দক্ষিণা বাতাসে, দক্ষিণ বাংলার দক্ষিণা বাতাসে, দক্ষিণ বাংলার দক্ষিণা বাতাসে, দক্ষিণ বাংলার দক্ষিণা বাতাসে। দক্ষিণা বাতাস গায়ে লাগাতে পায়ে পায়ে ঘর পেরিয়ে বাইরে বেরিয়ে গাছপালার ছায়ে ছায়ে ডাইনে বায়ে একটু হাঁটাহাঁটির প্রয়োজন, কিন্তু তার আয়োজন বিয়োজন হয়ে যাচ্ছে টেকনোলজির সংযোজনের বাড়াবাড়িতে। মানুষ হয়ে পড়ছে শ্রমবিমুখ। এই শ্রমবিমুখদের মুখের দিকে চেয়ে ভাগ্নের এবারের ব্যবসা ফাঁদা। দেখা যাক মামা এবার কিভাবে দেন বাধা। তুই দেখি বাইকের একটা ব্যায়াম আকার বানাই ফেলাইছিস। বানাইছি, এই যে ওরা সব মিলে ব্যায়াম করতেছে, এই যে হ্যাঁ শিখাইতেছে। এগেও শিক্ষা হইলে এগো দিয়ে আমি হোম সার্ভিসে পাঠাবো, এটি আমার ব্যবসা। শোনো, এইবার এমন একটা কামে হাত দিছি, তুমি বাম হাত দিয়ে হাত দিমো কি দিমো না সেটা পরে। এখন আয় আমার মতো, এই মানুষের সামনে তোর অপমান করতে চাই না। এই ব্যায়াম আকার করার পিছনে তোর মতলবটা কি? মামু, এখন হলো হাইটেক যুগ, বেশিরভাগ কাজই শারীরিক পরিশ্রম, অর্থাৎ হাঁটাহাঁটি খাটাখাটি দরকার হয় না। ঘুমাইয়া বইও অনেক কাম করানো যায়, খালি একটা ল্যাপটপ কিংবা হাইটেক মোবাইল থাকলেই হয়। তোর কথা শুনে মনে হয় খালি কম্পিউটার চালালেই হাত পা মাজা ব্যথা হয়।
খালি কম্পিউটার না তো, এই যেমন ধরো আজকাল কোনো কাটাকাটি বাটাবাটি নাই, প্যাকেট মশলা প্যাকেট খাবার। আবার কিছু কিছু মানুষ এমন আইনসা হয়েছে যে একতলার উপর উঠবো কিন্তু লিফট ছাড়া তার চলে না। আবার কাছাকাছি কোনো হানে যাইবো একটা গেল হয় কিন্তু রিক্সা ছাড়া তার চলে না। এইটাকে গড়ে এক গ্লাস পানি খাইবো এইটাও কাজের ভুয়া ছাড়া চলে না। অথচ মামা আমরা ছোটবেলায় হাইট হাইটে স্কুল কলেজে গেছি, নদী খাল বিলে গোসল করে সাপ পাইছি, এই জন্য আমাকে স্বাস্থ্য তো ভালো। তোর স্বাস্থ্য ভালো? হ্যাঁ। আরে এটা তো ভালো স্বাস্থ্য না, তুই তো ফুলতাছস, তোরও ব্যায়াম করা উচিত। মামা আমি যে বই বই ফুলতাছি এর জন্য সম্পূর্ণ দায়িত্ব তুমি। আমি শোনো, বিদেশ থেকে আমনের পর আমি যে কোনো ব্যবসা হাত দিছি, যে কোনো কামে হাত দিছি, তুমি ভেটো দিছো, তুমি না করতো। কিন্তু মামা এবার কিন্তু তুমি না করতে পারবো না। শোন, যে লোক এক গ্লাস পানি ঢেলা খাইতে বুয়ার সাহায্য লয়, দোতলা থেকে নিচতলায় ওঠানামা করতে লিফটে ওঠে, সে এতই আইসা যে তার পয়সা দিয়েও তুই ব্যায়াম করাতে পারবি না। ওই এইভাবে তুই কয়জনে জিম করাবি? অথচ বিদেশে দেখছি কি পুরুষ কি নারী সবাই নিজের কাজ নিজে করে, সেইখানে কোনো তথাকথিত কাজের লোক নাই। সুতরাং সবাই যাতে নিজের কাজ নিজে করে সেই বিষয়ে সবাই সচেতন করে। অনেক সক্ষম মানুষ যেমন অলসতার কারণে জীবনকে করে তোলেন নিস্তরঙ্গ, তেমনি এর বিপরীতে অক্ষমতাকে জয় করে অনেকেই অর্জন করেন এক কর্মমুখর জীবন। তেমনি একজন মানুষ এই খুলনার বটিয়াঘাটা থানার কইয়াবাজারের কমলেশ মল্লিক। পর্দায় দেখতে পাচ্ছেন একটি বিচিত্র গাড়ি দ্রুত গতিতে এগিয়ে আসছে। এই গাড়িটি অনেকেই কৌতূহল নিয়ে দেখেন। গাড়িটির বিশেষত্ব হলো গাড়িটির ব্রেক, অ্যাক্সেলেটর থেকে শুরু করে সবকিছুর নিয়ন্ত্রণ দুই হাতে, পায়ের কোনো কাজ নেই। কারণ এই গাড়িটির মালিক কমলেশ মল্লিক একজন শারীরিক প্রতিবন্ধী। স্থানীয়দের কাছে কমলেশ কোমল নামেই বেশি পরিচিত। তার শরীরের নিচের অংশ সম্পূর্ণ পক্ষাঘাতগ্রস্ত। নিজের চলাচলের জন্য নিজে চালাবার উপযোগী করে এই গাড়িটি নির্মাণও করেছেন কমলেশ নিজেই। তবে এই গাড়িতে ওঠানামার জন্য সবাই তাকে আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করেন। কমলেশের কর্মস্থলের নাম শেষ চিকিৎসা, তাই বলে ভাববেন না এটা কোনো হাসপাতাল বা ক্লিনিক। আর কমলেশও কোনো ডাক্তার নন। কমলেশ নানা ধরনের ইলেকট্রনিক্স দ্রব্যের এক সুদক্ষ কারিগর। জানতে চেয়েছিলাম তার এই কর্মস্থলের নাম শেষ চিকিৎসা কেন। চিকিৎসা হলে মানুষ সুস্থ হয়, ভুল চিকিৎসা হলে আমার মতো অবস্থা হয়। দেখেন আজ ভুল চিকিৎসার কারণে আমার এই অবস্থা। যেহেতু আমি ডাক্তার না, তাই মানুষের চিকিৎসা করি না। তবে আমিও চিকিৎসা করি, সে আছে যন্ত্রপাতির চিকিৎসা। মানুষ কোথাও যেটা ঠিক করতে পারে না সেগুলো আমি ঠিক করে দেই। এই জন্য আমার দোকানের নাম দেওয়া হয়েছে শেষ চিকিৎসা। 2 বছর বয়স থেকে শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও কমলেশ কারো করুণায় জীবন না কাটিয়ে নিজের কারিগরি মেধা কাটিয়ে যেমন সুনাম করেছেন, তেমনি পিতা মাতা স্ত্রী সন্তান নিয়ে পরিবারেরও সব দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছেন, যা এখন অনেক সক্ষম ব্যক্তিকেও করতে দেখা যায় না। তার এই কর্মমুখর জীবন অনুপ্রাণিত করুক সকল কর্মবিমুখ মানুষকে, এটাই আমাদের কামনা। কমলেশদের প্রচার লাগে না। এই আত্মপ্রচারের মহোৎসবের যুগে এইসব নীরব কর্মীদের অন্যরা খুঁজে বের করেন, যেমন আমরা করেছি। কিন্তু আত্মপ্রচার প্রত্যাশীদের প্রচারের প্রাচুর্যের প্রচেষ্টা প্রচণ্ড করার প্রচলন যখন চলনের স্খলনে পরিণত হয়, তখন তা হয়ে ওঠে হাস্যকর। যেমন এই অভিনেতা। মন জানে মনের খবর, তারে তুমি দেখলা না, জলের ঘাটে ঢেউ দিয়া গো, ঢেউয়ের পানে চাইলা না। না হয় নাই, আই কাট, লাঞ্চ ব্রেক। কেমন আছেন? আরে ভালো, কি খবর? এই তো আছি। আপনি লাঞ্চ ব্রেক দিয়ে দিলেন? আরে এই নাটকের নায়কও আমি, ডিরেক্টরও আমি। বলেন কি খবর, আপনাদের পত্রিকা কেমন চলতেছে? ভালো ভাই, ঝটপট কয়টা প্রশ্নের উত্তর দিয়ে দেন। লাঞ্চের পর আবার তো আপনি বিজি হয়ে যাবেন। বলেন। এইবারের ঈদে কি কি করলেন? অনেক কিছু। যদি একটু বলতেন। 3টা 6 পর্বের ধারাবাহিক, 1 ডজন একক নাটক, 4টা তারকাদের নিয়ে আড্ডা অনুষ্ঠান, 2টা উপস্থাপনা, 7টা লাইভ সাক্ষাৎকার, 3টা ই ফ্যাশন নিয়ে অনুষ্ঠান, 2টা কুইজ অনুষ্ঠান, 3টা স্পেশাল গেস্ট, আরো 4টা। ভাই থাক, এত তাড়াতাড়ি লিখতে পারতেছি না। এখন অনুষ্ঠানগুলোর নাম বলেন, কোন নাটকে নায়িকাকে আর কোনটা কোন চ্যানেলে যাবে। মাথা খারাপ, মোট কয়টা অনুষ্ঠান করে কত টাকা পাইলাম একটা হিসাব রাখছি, সেই জন্য সংখ্যাটা মনে আছে, ওইসব বলতে পারবো না। তবে এবার আমি একটা নতুন ধরনের প্রচারের ব্যবস্থা করছি, সেখানে সব তথ্য পেয়ে যাবেন। এই ওনাকে 4-5টা গাইড দাও তো। কিসের গাইড? আর্টিস্ট গাইড, শুধুমাত্র নায়ক রহিম ভাইয়ের অনুষ্ঠান সূচি। কিরকম?
এখন কোন শিল্পী কোন চ্যানেলে কি করলো তা শিল্পীর নিজেরই মনে থাকে না, সেই জন্য আমি বিভিন্ন চ্যানেলে টিভি গাইডের মতো দর্শকদের সুবিধার জন্য এই আর্টিস্ট গাইড বের করছি। আমি কোন কোন চ্যানেলে কার কার পরিচালনায় কোন কোন নাটকে কার কার সঙ্গে কি কি চরিত্র অভিনয় করছি প্রচারের সময় সহ এই গাইডে সব কিছুই পাবেন। কিন্তু এগুলি দর্শক পাইবো কেমনে? সেইটারও বুদ্ধি আছে। দেখবেন আজকাল বাসায় হকাররা পত্রিকা দিলে বিভিন্ন সময় বিভিন্ন লিফলেট ব্রোশিওর পত্রিকার বাজে বাজে ঢুকাই দেয়, আমিও সেই রকম দিয়ে দিব, পত্রিকা খুললেই পাইয়া যাবো। আমি আমার নিউজ পেয়ে গেছি। কি? আত্মপ্রচারের নতুন সংযোজন, আর্টিস্ট গাইড। মোহাম্মদ জয়নাল আবেদিন রাজশাহী থেকে লিখেছেন, আমাদের দেশে যখন কোনো অঘটন বা দুর্ঘটনা ঘটে তখন সবাই সরব হয়ে ওঠেন, টনক নড়ে কর্তৃপক্ষেরও। যেমন রানা প্লাজার দুর্ঘটনার পর চারিদিকে ফাটল ধরা বিল্ডিং নিয়ে আলোচনা শুরু হয়। টেলিভিশন চ্যানেলগুলো সারা দেশের ফাটল ধরা ভবন দেখানো শুরু করেন, বিষয়টা যেন আলোচনা এবং দেখানো পর্যন্তই। আর কর্তৃপক্ষকেও সেভাবে কার্যকরী ব্যবস্থা নিতে দেখা যায় না, ফলে ওইসব নড়বড়ে বিল্ডিংগুলোতে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। স্বভাবতই প্রশ্ন জাগে, আমরা আর কত দুর্ঘটনা দেখব? প্রথম কথা হচ্ছে আমরা আর একটিও দুর্ঘটনা দেখতে চাই না, আর তাই দুর্ঘটনা ঘটার মতো অবস্থারই যেন সৃষ্টি না হয় সে ব্যাপারে কর্তৃপক্ষ সজাগ থাকবেন সে কামনাই করব। কারণ সময়ের এক ধাপ অসময়ের হাজার ধাপের চেয়ে উত্তম। রোগ প্রতিরোধ করা গেলে নিরাময়ের দুশ্চিন্তায় পড়তে হয় না। বনশ্রী রামপুরা ঢাকা থেকে বিকাশ কুজুর লিখেছেন, আমরা জানি শব্দদূষণ আমাদের শ্রবণেন্দ্রিয়ের একটি নীরব ঘাতক। শহরগুলোতে দেখা যায় যানজট হলে কিংবা সিগন্যাল ছেড়ে দিলে চালকেরা বেপরোয়াভাবে হর্ন বাজাতে থাকে, যা চরম বিরক্তিকর তো বটেই, সভ্য দেশের মানুষের কমন সেন্স নিয়েও প্রশ্ন জাগে। আমরা জানি বেপরোয়াভাবে হর্ন বাজানো অনুচিত এবং দেশের আইন অনুযায়ী হাইড্রোলিক ও তীব্র মাত্রার হর্ন ব্যবহার নিষিদ্ধ, কিন্তু তারপরও কেন এ ব্যাপারে কারো কোনো মাথা ব্যথা নেই? শুধু বিরক্তির এবং কমন সেন্সের অভাবেই নয়, তীব্র শব্দ শরীরের জন্যও মারাত্মক ঝুঁকিপূর্ণ। চিকিৎসকদের মতে এটা শ্রবণ শক্তির ক্ষতি করে, রক্তচাপ এবং হৃদযন্ত্রের গতি বাড়িয়ে দেয়। অথচ শব্দদূষণ শব্দটির সঙ্গে আমাদের অনেকেরই পরিচয় নেই। তাই এ নিয়ে সড়কযান কর্তৃপক্ষের কেন মাথা ব্যথা নেই সেটা ভাবতে ভাবতেও মাথা ব্যথা হতে পারে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা পরিচালক ইত্যাদি, জিপিও বক্স নম্বর 2674, জিপিও ঢাকা 1000। আর ইমেল করতে পারেন ittadi1@yahoo.com এই ঠিকানায়। মোবাইলের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আই লিখে তারপর একটি স্পেস দিয়ে আপনার বক্তব্য লিখে পাঠাতে পারেন 2580 এই নম্বরে, যে কোনো মোবাইল থেকে। ধন্যবাদ। যদি কিছু মনে না করেন, অনুষ্ঠানটি আজকে ব্যতিক্রমধর্মী। ফজলে লোহানী একাধারে তিনি ছিলেন একজন সাংবাদিক, সাহিত্যিক এবং টেলিভিশন ব্যক্তিত্ব, ছিলেন একজন আধুনিক মনের মানুষ। তাকে বলা হয় টেলিভিশন সাংবাদিকতার জনক। 1980 সালের ফেব্রুয়ারিতে ফজলে লোহানী বাংলাদেশ টেলিভিশনে শুরু করেন সে সময়কার টিভি ইতিহাসের সবচাইতে জনপ্রিয় অনুষ্ঠান যদি কিছু মনে না করেন। আজকে আপনাদের একটি সাফল্যের কথা বলবো। এমন এক ধরনের সাফল্য যে সাফল্যে ভেতরে রয়েছে একটি সার্বজনীনতা। ফজলে লোহানী ছিলেন এক অসাধারণ উপস্থাপক, কাজে কর্মে তিনি ছিলেন দুঃসাহসী। যদি কিছু মনে না করেন অনুষ্ঠানে তিনি মাইক্রোফোন হাতে নিয়ে শুনেছেন মানুষের দুঃখ দুর্দশার কথা। এই অনুষ্ঠানের মাধ্যমেই ফজলে লোহানী সূচনা করেছিলেন টিভি রিপোর্টিং। একদা ছিল যখন এই দুপারের অধিবাসীরা প্রমত্ত পদ্মার উত্তাল তরঙ্গের শব্দে ঘুমাত, আজ নিস্তব্ধতা তাদের জীবনের চিরসঙ্গী। আজ থেকে 28 বছর আগে 1985 সালের এই অক্টোবর মাসেরই 30 তারিখ এই লোকপ্রিয় মানুষটি লোকালয় ছেড়ে চলে গেছেন লোকান্তরে। আজকের এই দিনে আমরা তাকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি। বিজ্ঞাপন বিরতির পর বিজ্ঞাপন নিয়েই কথা। 2011 সালে টিভি সংবাদে বিজ্ঞাপনের বাড়াবাড়ি এবং স্পন্সরের কারাগারি এবং সংবাদকে তাড়াতাড়ি লাভজনক পণ্য বানাবার বিষয়ে আমরা একটি নাট্যাংশ প্রচার করেছিলাম। যানজটের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক দীর্ঘ সময় অচল থাকায় দুর্ভোগে পড়তে হয় ঘরে ফেরা মানুষদের। ফুফু পরিবহন বাণিজ্য সংবাদ। শুরুতেই কাঁচা বাজার প্রসঙ্গ। বাজারে কচুরমুখীর দাম ঊর্ধ্বমুখী, তবে কচুর লতির চিকনটা সস্তা, মোটাটা দামি। কচুরমুখী হতে বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন
গুরু ভক্তি কোচিং সেন্টার আন্তর্জাতিক সংবাদ। ওই একই প্রতিষ্ঠান এবার খবর নিয়ে আরও লাভের লোভে কিভাবে লাভকে সুলভে লভ্য করা যায় তারই জন্য উদ্ভাবন করেছেন নতুন আর এক পন্থা। দেখুন। আচ্ছা ভাই, আপনি গতবার আমাদের কাশিম টিভির নিউজের মধ্যে বিজ্ঞাপন ঢোকানোর যে আপগ্রেড সিস্টেমটা দেখিয়েছেন, তাতে আমাদের কর্তৃপক্ষ খুব খুশি হয়েছেন। এবার আরও আপগ্রেড প্রয়োজন, আর সেই জন্যই আমাকে পাঠিয়েছেন। আচ্ছা, একটা কথা বলেন তো, এই আপনাদের নিউজে এখন বিজ্ঞাপনের অবস্থাটা কি? এখন খারাপ না। ব্যাংক, বিমা, রিয়েল এস্টেট, জুতা, স্যান্ডেল, ফোন চানাচুর, ফ্রিজ, টেলিভিশন, এরকম বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন দিয়ে আমরা খবরকে ভাগ করে ফেলছি। যেমন ব্যাংকের সংবাদ, ফ্রিজের শিরোনাম, জুসের বিস্তারিত সংবাদ। এরপর আছে ভিন্ন রকম সংবাদ, অন্যরকম সংবাদ, বিশেষ সংবাদ। এছাড়াও আছে মধ্যবিরতি, বিশেষ বিরতি, হঠাৎ বিরতি, আটকা বিরতি। এসব মিলিয়ে ধরুন মোটামুটি হাফ ডজন বিরতিহীন মধ্যবিরতি। তাহলে তো ভালোই, মোটামুটি বিভিন্ন কোম্পানি নামে বিভিন্ন সংবাদ করতেইছেন। কিন্তু কোম্পানি বাড়লে মানে স্পন্সর বাড়লে কি করব? আবার নিউজ ভাগ হবে। মনে করেন খেলার খবরে দুই ভাগ করবেন, একটা দেশি খেলা আর একটা হচ্ছে বিদেশি খেলা। আবার এই দেশি খেলারও ভাগ হবে, যেমন ফুটবল, হাডুডু, হকি খেলা। এরকম বাড়তে বাড়তে বিজ্ঞাপন ঢোকানোর জন্য কুত 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 পর্যন্ত চলে যাবে। এরপর নানা শ্রেণী, নানা পেশার মানুষদের নিয়ে সংবাদ হবে। যেমন ধরেন কৃষক সংবাদ, শ্রমিক সংবাদ, এভাবে কামার, কুমার, জেলে, তাঁতি সহ যত পেশাজীবী মানুষ আছে সবার জন্য সংবাদ থাকবে। আরে শুধু একটা পেশারে তো গুরুত্ব দেওয়া ঠিক না, সবার সমান অধিকার আছে। এরপর সংবাদ পাঠক পাঠিকারে বেছেন। কিরকম? এক মিনিট, একটা স্যাম্পল দেখি আপনারা। খবর পড়ছি আমি চাঁদ বদনী বিউটি শপ গুলনাহার বেগম। এবং আমি সিরামিক রড লিমিটেড পলাশ মাহমুদ। এই রিপোর্টারদের নিয়ে কিছু চিন্তা করা যায় না, কারণ রিপোর্টারদের সংখ্যা তো বেশি, কাজে আয়ের সুযোগটাও বেশি। তো আইডিয়া খুলতে শুরু করছে। আপনি তো এক রিপোর্টারের নাম 2-3 বার বিক্রি করতে পারবেন। কিরকম? আরেকটা স্যাম্পল দেখাই। রিপোর্ট করছেন গুরা সিমেন্ট রহমত আলী এবং ক্যামেরায় ছিলেন মুরাদ। আর এই রিপোর্ট শেষে সংবাদ পাঠক-পাঠিকা আবার বলবে, গোসাইনডাঙ্গা থেকে রিপোর্ট করছিলেন আমাদের রিপোর্টার গুরা সিমেন্ট রহমত আলী। আজকের প্রধান খবরগুলো হচ্ছে। কি বুঝলেন? একই নাম রে দুইবার স্পন্সর করলেন। এটা বেশ নতুন আইডিয়া, কারণ এখনো সংবাদ পাঠক পাঠিকা বা রিপোর্টারের নাম স্পন্সর করা শুরু হয়নি। জি, তা ঠিক। তবে বিজ্ঞাপনের এত অত্যাচার সহ্য কইরা দর্শক শেষমেশ খবর দেখবে কিনা সেটাও কিন্তু সন্দেহ আছে। তাতে আমাদের কি? এবারে আরেকটি গান। না কোনো তারকা শিল্পী নন, প্রায় অপরিচিত একজন শিল্পী, অথচ যার কণ্ঠ অনায়াসে ধারণ করে আছে বিভিন্ন সময়ের অসংখ্য বাংলা গানের ঐতিহ্য, বিশেষ করে পুরনো দিনের ধ্রুপদী গান, যার সংগ্রহে রয়েছে অসংখ্য পুরনো দিনের গান। তিনি এই খুলনা অঞ্চলেরই গুণী শিল্পী সঞ্জয় রায়। দর্শক মণ্ডলী, এই অক্টোবরের 1 তারিখ অর্থাৎ 1 অক্টোবর শিল্পী শচীন দেব বর্মনের জন্মদিন। তাই আজ আমরা সঞ্জয় রায়ের কণ্ঠে শুনব শচীন দেব বর্মনের গাওয়া একটি গান। তুমি আর তুমি আর তুমি আর নেই সে তুমি, জানি না কেন এমন হয়, জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি, তুমি আর নেই সে তুমি। তোমার চোখের পাতা নাচে না আমারও পথে, তোমার পায়ে পায়ে মন বাজে না আমারও সাড়া পেয়ে, হাসো না সে হাসি মধুময়, হাসো না সে হাসি মধুময়, তুমি আর নেই সে তুমি, তুমি আর নেই সে তুমি। তোমার
জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি আর নেই সে নানি নাতির পছন্দ অপছন্দ, কি ভালো কি মন্দ তা নিয়ে দ্বন্দ্ব লেগেই আছে। নানি যা বলবে নাতির কথায় তার উল্টোটা ফলবে, ফলে নানি রাগে জ্বলবে, তারপরও এই মিষ্টি ঝগড়া চলবে। দেখা যাক এই রূপসার তীরে এত মানুষের ভিড়ে নানি কি করছে আর নাতি কি ভুল ধরছে। নানি ঘটনা কি? একলা একলা কি দেখতেছো? নদী দেখতেছি। এই রাতের বেলা নদীর কি দেখো? দিনের বেলায়ও দেখছি, রাতের বেলা এই রূপসা নদীর রূপটা দেখতেছি। আবার কবিতা লিখে ফেলাবে নাকি? শোন নাকি, নদীর কিনারে এলে আমার মনটা জুড়াইয়া যায়। তার মধ্যে আবার রূপের নদী, রূপসা নদী, চারিদিকে কত পানি। পানির কাছে আইলেই আমার মনে হয় আসলে পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। জানি আমাগো দেশের লেগে কথাটা এখন ঠিক নাই। কে কথাটা এখন উল্টে গেছে? তাই তুই কইলে আইব? আমি কমুকে প্র্যাকটিক্যালি দেখো না, অন্তত আমাগো দেশের হিসাবে এখন 1 ভাগ জল আর 3 ভাগ স্থল। ঢাকা শহর আশপাশ দিয়ে দেখো না, রামপুরা, বাড্ডা, সাতারকুল, আশুলিয়া, সাভার, কেরানীগঞ্জ এইসব এলাকার আশপাশের যত সব জলাশয়, ডুবা, খাল আর বিল আছিল সবই তো ভরাট করে ফেলাইতেছে। করুক, ছোটবেলার থেকে বই পুস্তকে যাই না আইছি, আমাগো দেশটা হইতেছে নদীমাতৃক দেশ। তোমার এই ছোটবেলা কে এখন আর আছে? এই দিনও নাই, কথাটা এখন ঠিক নাই। এখন কইতে পারো আমাগো দেশটা নদীমাতৃক না, খাল মাতৃক একটা দেশ। নদীগুলো দখল করতে করতে এমন চিকুন করে ফেলাইছে, দেখলে মনে হয় খাল। কিছু কিছু নদীরে তো খালও কোয়ান যায় না, মনে হয় বড় বড় ড্রেন। এরপর নদীগুলো বলে মানুষে হাইটটাই পার হয়ে যায়, গরু গাড়িও বলে এখন চলে, আর পোলাপান সাইকেল চলে নদী পার হয়ে স্কুলে যায়। তার মানে তুই কি করতে চাস বাংলাদেশে কোনো নদী নাই? আছে, বইতে লিখিত আছে, মানে নামে আছে পদ্মা, মেঘনা, যমুনা, বুড়িগঙ্গা। কিন্তু নানি আগের ওই জৌলুস আর পানির ওই খেলাটা কি আছে? নাই। যেই খেলাটা তোমার মন কাইরা নিত নানি, এখন নদীর পানি সৌন্দর্য মানুষের মন কারে না, জান কারে। বুড়িগঙ্গার কথাই ধরো, পানির কি অবস্থাটা দেখছো তুমি? বিভিন্ন কলকারখানার নর্দমার পানি আইতে আইতে নদীর পানির কালারই চেঞ্জ হয়ে গেছে, কি বিষাক্ত পানি। ওই নাতি, তুই এই সব কথা বই পুস্তকে লেখে না কেন? ভারী শরমের কথা। নানি শরমের কথা কি আর বইতে লেখা যায়? নদী দখল বন্ধ হইতেছে না, পানি দূষণ বন্ধ হইতেছে না, সময় মতো নদী খনন হইতেছে না, এটি কেমনে বইতে লেখে? অর্থাৎ যার যার কাম হ্যাঁ সময় মতো করে না। বাদ দে হ্যাঁ কথা। শোন নাতি, তুই কিন্তু কাইল আমারে রূপসা নদীতে বেড়াইতে নিয়ে যাবি। তোর আমি কইছি না, পানির কাছে গেলে আমার পরানটা জুড়াইয়া যায়। আচ্ছা লয়ে যামুনি নানি। হ্যাঁ, খালি রূপসা নদী না, একটুটা দক্ষিণ দিকে গেলে বঙ্গোপসাগর, নৌকা করে তোমার আমি ওখানে লয়ে যাবো। নৌকা দিয়ে যাবো বঙ্গোপসাগরে? হ্যাঁ, তুমি না কইলে পানির কাছে গেলে বলে তোমার পরানটা জুড়াই যায়। বঙ্গোপসাগরের ঢেউয়ে ঢেউয়ে তুমি আর আমি খালি দুই মার। হ্যাঁ, আরে যেই হারে দখল আরম্ভ হয়েছে নানি, এক সময় সাগরও পাইবা না, দখল হয়ে যেতে পারে নানি। আগে কইতাম ও ভাগা যেদিকে চায় সাগর শুকাইয়া যায়, আর এখন এই দখলদাররা যেদিকে চায় সাগর শুকাইয়া যায়। চলো নৌকা দুদিন দেখে চল। দর্শক মণ্ডলী, একটি বহুশ্রুত কবিতার 2টি পংক্তি নিশ্চয়ই আপনাদের সবার মনে আছে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। তবে সংখ্যায় কম হলেও আমাদের দেশেও এমন মানুষ আছেন। আমরা এবার তেমনই একজন মানুষের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। নাম তার আব্দুল হাই মাস্টার। ইত্যাদি টিম নিয়ে আমরা গিয়েছিলাম ভুরঙ্গামারীতে আব্দুল হাই মাস্টারের কাজগুলো দেখতে, যিনি দেশের উত্তর প্রান্তের সীমান্তবর্তী উপজেলা ভুরঙ্গামারীর উপজেলা চেয়ারম্যান। একসময় যিনি ছিলেন শিক্ষক, শিক্ষকের সেই আদর্শই হয়তো তাকে কথায় নয় কাজে বড় হতে শিখিয়েছে। উপজেলার বিভিন্ন কাজ তিনি শুধু করিয়েই নেন না, শ্রমিকদের সঙ্গে একাত্ম হয়ে তিনি নিজেও সেই কাজগুলো করেন। চলুন দেখা যাক সেই কাজগুলো কি কি। প্রায় দেখা যায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত শ্রমিকদের সঙ্গে নিয়ে উপজেলার বিভিন্ন রাস্তা তিনি এভাবে পরিষ্কার করেন। শুধু রাস্তা ঝাড়ু দেওয়াই নয়, উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই মাস্টার নিজেই শ্রমিকদের সাথে নিয়ে উপজেলার রাস্তাঘাট মেরামত সহ বিভিন্ন নর্দমাও পরিষ্কার করেন।
অফিস থেকে গাড়িতে এসে সরাসরি তিনি নেমে পড়েন এসব কাজে। আবার কাজ করার ফাঁকে ফাঁকে অফিসের অনেক জরুরি দাপ্তরিক কাজও তিনি সেরে নেন এখানেই। উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই মাস্টারের এসব কাজ এলাকার সবার যেন চিরচেনা। সে নিজে কোদাল হাম্বুল সব কিছু ড্রেন ডুন সম্পূর্ণরূপে সে পরিষ্কার করে। এরকম পরিষ্কার আমি কোনো দিনও দেখি নাই। উপজেলা ঝকঝকা। জনাব আব্দুল হাই মাস্টার চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ভুঙ্গামারি কুড়িগ্রাম, তিনি অত্যন্ত দায়িত্বসম্পন্ন ব্যক্তি। ওনার বিশেষ করে দায়িত্ববোধ এবং তার আদর্শ যদি সকল চেয়ারম্যানরা অনুসরণ করে কাজ করে তাহলে আমাদের দেশের এলাকার সকল উন্নয়ন হবে এবং আমি গর্বিত ওনার ব্যাপারে। এছাড়াও বৃক্ষরোপণ এবং এগুলোর পরিচর্যার কাজও তিনি নিজেই করেন। রাস্তাঘাট পরিষ্কার রাখার জন্য তিনি নিজ উদ্যোগে এলাকার বিভিন্ন স্থানে কিছু ডাস্টবিন তৈরি করে দিয়েছেন। রাস্তা ঝাড়ু দেয়া, নর্দমা পরিষ্কার করা, বৃক্ষরোপণ ও পরিচর্যা ইত্যাদি কাজ করার সময় অচেনা কারো পক্ষে নির্ণয় করাই কঠিন এদের মধ্যে আসলে চেয়ারম্যান কে। দর্শক মণ্ডলী, আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এই কাজ পাগল নিরহংকার চেয়ারম্যান আব্দুল হাই মাস্টারকে। জানতে চাইব তার কাছে। আমরা দেখলাম আপনি শ্রমিকদের সঙ্গে নিজে একাত্ম হয়ে সমান তালে কাজ করে যাচ্ছেন। আমাদের দেশে চেয়ারম্যান পদের কাউকে সচরাচর এভাবে কাজ করতে দেখা যায় না। যদি প্রশ্ন করি কেন আপনি এটা করেন? ধন্যবাদ। বাংলাদেশ আমার আপনার সকলেরই মা, যেহেতু মাতৃভূমি, তাই আমি সশরীরে আমার মায়ের সেবা দেওয়ার জন্য আমি নিজে হাতে কাজ করি। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। মানে আপনি এই মাতৃভূমির সেবা অর্থাৎ মায়ের সেবা নিজের হাতে করতে চান। জি, সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ। নিশ্চয়ই। এবং শ্রমিকদের সাথে কাজ করে তাদেরকে বুঝিয়ে দেই যে আমি উপজেলা চেয়ারম্যান আর তোমরা শ্রমিক, এতে কোনো ভেদাভেদ নেই, পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই, আমরা সকলেই মানুষ। অনেক ধন্যবাদ আপনাকে আপনার এই চমৎকার মূল্যায়নের জন্য। তো এখন আপনার এলাকায় মানুষ আপনাকে কিভাবে মূল্যায়ন করে? আমার এলাকায় সর্বস্তরের জনগণ আমাকে এই কাজে উদ্বুদ্ধ করেন এবং সবাই উৎসাহিত করেন। আর কিছু এলিট পার্সন আছে, তারা আমাকে পাগল বলেন। আপনাকে পাগল বলেন এই কাজ করার জন্য? জি। আচ্ছা, জনাব আব্দুল হাই মাস্টার, আজকে তো ইত্যাদি অনুষ্ঠানে আপনাকে দেখানো হচ্ছে, দর্শকদের জন্য আপনার কিছু বলার আছে? ইত্যাদি অনুষ্ঠানের শ্রোতা দর্শকবৃন্দ, আসুন আমরা সকলে মিলেমিশে নিজে হাতে মায়ের সেবা করি এবং আমাদের যার যার যে দায়িত্ব রয়েছে আমরা সঠিকভাবে পালন করি এবং সৎভাবে জীবনযাপন করি। অনেক ধন্যবাদ আপনাকে জনাব আব্দুল হাই মাস্টার আজকে ইত্যাদি অনুষ্ঠানে আসার জন্য। এবং আমরা আপনার সঙ্গে কথা বলে এবং আপনার কাজ থেকে বুঝলাম আসলে আপনি কথা নয় কাজে বিশ্বাসী। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমরা সেই সব সন্তানের কথা বলবো না যারা গর্ভধারিণী মা বৃদ্ধ হলে তাকে কোনো বৃদ্ধাশ্রমে রেখে আসার কথা চিন্তা করে। আমরা সেই সব সন্তানদের কথা বলবো যারা মায়ের সেবা যত্ন নিজের হাতে করতে ভালোবাসেন। মায়ের মতোই দেশমাতৃকার সেবা আমরা যেন সবাই নিজ দায়িত্বে নিজের হাতে করতে পারি, সেটাই আমাদের কাম্য। চেয়ারম্যান আব্দুল হাই মাস্টারের মতো এদেশের প্রতিটি মানুষের জীবন এই চেতনায় উদ্ভাসিত হয়ে উঠুক, এই কামনায় শেষ করছি আমাদের আজকের ইত্যাদি। খোদা হাফেজ।